This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব? আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। উৎসবের সঙ্গে প্রতিবাদের বিবাদ, নাকি বিবাদের বীজে রাজনীতির কৌশল? কেউ প্রতিবাদী হলে ঠাকুর দেখবে না, নতুন জামা কিনবে না, এমন কথা কি কেউ বলেছিল? কোনো ক্লাব বা সংগঠন প্রতিবাদী হলে পুজো করবে না, এমন কথাও কি কেউ বলেছিল? লালবাজার সূত্রে খবর, 2023-এ কলকাতায় পুজো হয়েছিল 2750টা, আর 2024-এ পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 2800। অর্থাৎ কম বেশি প্রায় 50টার মতো পুজোর আবেদন এবার লালবাজারে বেশি জমা পড়েছে। এদিকে সরকারের অনুদানের আওতাভুক্ত ক্লাব প্রায় 50,000। সূত্র বলছে অনুদান নিচ্ছে না 52টা পুজো কমিটি। অনুদান না নিলেও কেউ পুজো বন্ধ করেনি, তাহলে প্রতিবাদীর উৎসবে সামিল হতে বাধা কোথায়? আবহাওয়ার পূর্বাভাস বলছে পুজোতেও নাকি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিন্তু রাজনীতির আকাশ সেটা কীরকম থাকবে তার কোনো পূর্বাভাস আছে নাকি? আছে। রাজনীতির আকাশটাকে না অনেকে মেঘমুক্ত ভাবছেন, জানেন তো। এখন হালকা পেঁজা পেঁজা মেঘ যেরকম উড়ে বেড়ায় এই আশ্বিনের আকাশে, অনেকটা সেই রকম ভাবছেন, ভারমুক্ত ভাবছেন। কেন ভাবছেন? যেখানে উৎসবের আলোটা ঝলমল করছে, ওই সেখানটায় তো প্রতিবাদের কালো থাকতে পারে না। এই কথায় বলে না, সকাল দেখে বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে। মহালয়া দেখে যাদের বোঝার, তারা নাকি ঠিক বুঝে গেছেন যে এই দশমী পর্যন্ত কেমন যাবে। এই মহালয়ার আগের দিন উদ্বোধন না, সূচনা হয়েছিল ওই শ্রীভূমি স্পোর্টিংয়ের এবারের উৎসবের। আর কাল মহালয়ার দিন কলকাতা টু জেলা একের পর এক পুজোর ফিতে কেটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় প্যান্ডেলে গিয়ে, আর জেলারগুলো ভার্চুয়ালি। এবার মোদ্দা কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী উৎসবের উদ্বোধন করেছেন মহালয়ার দিন, আর তার পাশে কখনো ফিরহাদ হাকিম, আবার কখনো অরূপ বিশ্বাস। না, তারা থেকেছেন রাজ্যের মন্ত্রী হিসেবে না, পুজো উদ্যোক্তা হিসেবে। একজনের পুজো চেতলা অগ্রণী, তো আর একজনের নিউ আলিপুর সুরুচি। এদিকে রাজ্য মন্ত্রিসভার আরেক সদস্য শশী পাজা কাশী বোস লেনে প্রতিমার চোখ এঁকেছেন। নেতা মন্ত্রীরা সবাই উৎসবে মেতেছেন। মানুষ, তৃণমূল কংগ্রেস দাবি করছে যে মানুষও উৎসবে ফেটে পড়েছে। মহালয়া থেকেই মানুষ নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী আর শাসক দলের আবেদনে একদম প্রাণ মন খুলে সাড়া দিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং, চেতলা অগ্রণী, ওদিকে কল্যাণীর ITI, সমস্ত পুজো মণ্ডপে মানুষের ভিড়, মানে চরম ভিড়। আর সে সমস্ত যত ভিড়, তৃণমূল নেতারা ততটাই উৎফুল্ল। কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিড়ের ছবি পোস্ট করেছেন। ভালো করেছেন, কিন্তু এটা তারা বোঝাতে চাইছে যে এত ভিড় মানেই কোথাও গিয়ে প্রতিবাদকে প্রত্যাখ্যান। আচ্ছা, তারাও কি চাইছিলেন যে প্রতিবাদটা থেমে যাক? কোন প্রতিবাদটা আমাদের তারা চাইছিলেন? প্রতিবাদীরা তো প্রতিবাদ করছিলেন ওই তিলোত্তমার মুখের দিকে তাকিয়ে, তিলোত্তমার সুবিচারের দাবিতে। এবার তিলোত্তমার সুবিচার নিয়ে সবার আগে তো মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা ওদের
এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। তৃণমূলেরও তো কোনো আপত্তি আছে বলে শুনিনি যে এই তিলোত্তমা সুবিচার পান, তার ধর্ষক এবং খুনি বা খুনিরা তাদের চরম শাস্তি হোক। চরম শাস্তি এক্ষেত্রে তো একমাত্র সুবিচার, ওই টপ থেকে বটম পর্যন্ত সবারই তো একই রকম চিন্তা ভাবনা হওয়া উচিত, তাই না? একই দাবি হওয়া উচিত। তাহলে তো প্রত্যেকেরই এই প্রতিবাদের সাথে একটা সহমর্মিতা থাকা উচিত। তাহলে সবাই এরকম একটা প্রতিবাদটা থেমে গেল করছেন, বা প্রতিবাদকে খানিকটা ব্যঙ্গ এটা কেন করছেন? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আর তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত দেবাংশু যে পোস্টগুলো করেছেন সেগুলো দেখুন এই ভিড় নিয়ে। দেখে মনে হচ্ছে না এরা কাকে যেন একটা দুয়ো দিচ্ছেন? কাকে দুয়ো দিচ্ছেন বলুন তো? পথে নেমেছে মানুষ। পুজোর ফিতে কাটার পরেই প্যান্ডেলে বাড়ছে ভিড়। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, জনসমুদ্রে ছোঁয়া নেওয়ার চেষ্টায় কারা প্যান্ডেলের কাছে স্টল খুলবে বলুন তো। আর দেবাংশু লিখেছেন, উৎসবে 6% কম ভিড় হবে বলে তিনি ভেবেছিলেন, এখন দেখছেন প্রতিবাদীদের সংখ্যা 0 কম। দুজনের লেখাই কি আমেদের বিধে? চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। কে বলেছিলেন বলুন তো যে দুর্গাপুজোর সময় মানুষ উৎসবে ফিরবে না? তিলোত্তমার বাবা মা বারণ করেছিলেন তারা মানুষকে, নাকি ওই জুনিয়র ডাক্তাররা? তারা কি কাউকে বলেছিলেন না এখন শোকের সময় উৎসবে ফেরা যাবে না? অথবা ধরুন এই সিপিআইএম নেতারা, অথবা বাম বাদ দিলাম, বাম আর রামের কথা ছিল, ফলে বিজেপি বাকি রইল, বিজেপি নেতারা তারাও কি কোথাও গিয়ে বলেছিলেন যে না এটা দ্রোহের সময়, উৎসবের নয়, মাতা যাবে না কোনো মতে? বা নিজের পক্ষে যাদের খুব বেশি এই ব্যাপারগুলোর মধ্যে দেখা যায়নি, কংগ্রেস। দেখুন, যারা গত 1.5 মাসে কোনো না কোনো প্রতিবাদ মিছিলে হেঁটেছেন, তিলোত্তমার জন্য বিচার চেয়েছেন, তারা কি কেউ কোথাও বলেছিলেন পাড়ার মণ্ডপে যাবেন না, বা অষ্টমীতে অঞ্জলি দেবেন না, বা নবমীর ওই সন্ধি পুজোয় প্রদীপ জ্বালবেন না? তাহলে কে ঠিক করে দিল যে উৎসব এলে প্রতিবাদটা এক্সপায়ার করে যাবে? উৎসব আর প্রতিবাদ হাত ধরাধরি করে কখনো চলতে পারে না। এটা কে ঠিক করে দিল বলুন তো? অথবা কে প্রচার করলো? অথবা কেউ কি নিজেরাই প্রশ্ন তুলল, নিজেরাই উত্তর দিল, আবার নিজেরাই সেটাকে ব্যঙ্গ করলো? কোনটা ঠিক? মহালয়ার রাতে এই কয়েকটা পুজো মণ্ডপে যারা গেছিলেন, বা আজকে এই সময় এখন যখন আপনারা না বললেই নয় দেখছেন, কেউ কেউ তো কোনো না কোনো প্যান্ডেলে গেছেন, তাহলে তাদের মধ্যে কোনো প্রতিবাদী মুখ নেই, বা যারা গেছেন তাদের প্রতিবাদ বুকের মধ্যে লোকানো নেই? গ্যারান্টি দিতে পারবেন কেউ? কে দিচ্ছে সেই গ্যারান্টি যে এদের মধ্যে প্রতিবাদ নামক শব্দটা একদম সমূলে উৎপাটিত হয়ে গেছে, বাইরে ছেড়ে রেখে এরা সব ওই মণ্ডপে ঢুকছেন? ভিড়টাকে দেখা যাচ্ছে, কারণ ভিড় দেখা যায়, প্রতিবাদ ও তো বুকের ভেতর থাকে। কখনো কখনো সোচ্চারে সেটা বেরিয়ে আসে, তখন হয়তো বোঝা যায়, কিন্তু আসল প্রতিবাদ তো মনে থাকে। সেই প্রতিবাদটা এত সহজে যে জিনিসটাকে দেখা যাচ্ছে না সেটা হারিয়ে গেছে, এই সিদ্ধান্ত নিয়ে ফেলাটা এত তাড়াতাড়ি ঠিক হবে? দেখুন, সাম্প্রতিককালে প্রতিবাদের যে ছবি রাজ্য দেখেছে, সেই ছবি তো এর আগে কেউ দেখেননি। এই প্রতিবাদ মুখরতা কি শুধুমাত্র তিলোত্তমার জন্য? তিলোত্তমার খুন আর ধর্ষণের প্রতিবাদে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ওই নৃশংস ঘটনা নিয়ে ক্ষোভ অবশ্যই আছে। এটা একটা বিরাট বড় জায়গা, আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। তিলোত্তমা আসলে ট্রিগার, কিন্তু সেই ক্ষোভ থেকেই কি শুধুমাত্র এত বড় প্রতিবাদ, এতদিনের একটা প্রতিবাদ, যে প্রতিবাদটা ধরুন
1.5 মাস হয়ে গেল স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম পলিটিক্যাল কালার ছাড়া, পতাকা ছাড়া সাধারণ মানুষ নেমে জুড়ে যাচ্ছেন। এটা কি শুধুমাত্র তিলোত্তমার জন্য? তিলোত্তমার সামনে ছবি, ঠিক তিলোত্তমার বিরাট ভূমিকা রয়েছে। এই বললাম ট্রিগারের ভূমিকা পালন করেছে। দেখবেন ওই বন্দুকের ভেতরে না বারুদ ঠাসা থাকে, আর যখন ট্রিগার টেপা হয় তখন একটা পিন গিয়ে তার পেছনে আঘাত করে, ফুলকি বেরোয়, তাতেই বিস্ফোরণ ঘটে। তিলোত্তমা সেই ফুলকি তৈরি করেছে। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। ভেতরে ভেতরে অনেক ক্ষোভ পুঞ্জীভূত না থাকলে এইভাবে বিস্ফোরণ ঘটে না। এরকম দীর্ঘকালীন একটা প্রতিবাদ সংগঠিত হতে পারে না। এটা কি সবাই আমরা ভাবি? আমরা শুধু যে সময়টায় হয়তো ভেতরে ভেতরে জমে থাকা বিষয়গুলো বেরোনোর পথ পাচ্ছিল না, তখন তিলোত্তমাকে সামনে রেখে রাস্তায় নেমে এসেছি, আবেগ নেমে এসছে, প্রতিবাদ নেমে এসছে। আমাদের যখন আমরা বলবো এই কথাগুলো হয়তো আমাদের মানতে কষ্ট হবে, না না তিলোত্তমার জন্যেই। তিলোত্তমা ছাড়াও ভেতরে এতদিনের জমে থাকা বিষয়গুলোকে আমরা আসলে হয়তো খেয়াল করিনি, কিন্তু রাজনৈতিক নেতারা তারা মানুষের মন পড়তে পারেন, তারা বুঝতে পারেন কোনখান থেকে কি হচ্ছে। বিশেষ করে যদি অস্বাভাবিক কিছু তারা দেখেন, খুব চটজলদি তারা একদম ভেতরে গিয়ে অ্যানালিসিস করে নেন কোন কার্ডটার থেকে গণ্ডগোলটা শুরু হচ্ছে। এরম তো হওয়ার কথা নয়। এত লোক এরমভাবে এতদিন ধরে কোনো কালার নেই, তা সত্ত্বেও হলো কি বলুন তো? শুধু একজনের জন্য না, তৃণমূলের নেতারা সম্ভবত বুঝতে পেরেছেন আসলে অনেক কিছু মানুষের মনের মধ্যে জমে আছে। হয়তো তার মধ্যে চিটফান্ড কেলেঙ্কারি আছে, হয়তো তার মধ্যে নিয়োগ দুর্নীতি রয়েছে, হয়তো তার মধ্যে রেশন দুর্নীতি রয়েছে, হয়তো তার মধ্যে আরও অনেক কিছু না পাওয়া, অনেক অত্যাচার, অনেক কিছু রয়েছে। হয়তো সব থেকে বড় একটা কথা হতাশা রয়েছে, যে আশাটা নিয়ে তারা কোথাও গিয়ে 34 বছরের একটা শাসনকে অপশাসন মনে করে সরিয়ে দিয়েছিলেন, এবং একটা অন্যরকম সুশাসনের জন্য যাদের দায়িত্ব দিয়েছিলেন, হয়তো তারাও কোথাও গিয়ে কোনো পয়েন্টে হয়তো তাদের হতাশ করেছেন। সেই হতাশাটা ভেতরে জমেছে। এই সমস্ত কিছু জমাট বেঁধে একটা বারুদের পিণ্ড ছিল, যেখানে কিন্তু আঘাত করেছে আলটিমেটলি তিলোত্তমা। সেই জন্যই কি এই ভিড়টা দেখে, মানে এই প্যান্ডেল মুখী ভিড়টা দেখে এতটা রিলিফ পাচ্ছে তৃণমূল নেতারা কি ভাবছেন, যাক ভেতরে যা যা ক্ষোভ জমেছিল সব বেরিয়ে গেল। যেভাবে প্রেশার কুকারে স্টিম বেরোয়, সেভাবে মানুষের যত রাগ, হতাশা, দুঃখ, কষ্ট সব এই বেলা বেরিয়ে যাচ্ছে। এখন থেকে মানুষ শুধু উৎসবে মাতবে, উৎসবে ভাসবে, আর যত উৎসব এগোবে তত তারা হালকা হবে। উৎসব শেষে আবার ফুরফুরে মানুষ যেরম চলছিল সেরম চলবে। এটা ভেবেই কি তৃণমূল কংগ্রেস এই প্যান্ডেলমুখী ভিড় দেখে এতটা উৎফুল্ল হচ্ছে? জোর সংখ্যা বাড়ার সঙ্গে আন্দোলনের সম্পর্ক কি আছে? মানুষ জামা কাপড় কিনতে নেমেছে, ঢল নেমেছে, কেন নামবে না? এবারের পুজোয় হবে প্রতিবাদের পুজো, প্রতিবাদের উৎসব। এটা হবেই। মন করছে যেন উৎসব বনাম আন্দোলনের লড়াই হচ্ছে। ননসেন্স। বাংলায় সবচেয়ে বড় উৎসব শারদোৎসব, কোনো সন্দেহের ব্যাপারে নেই। যখন মমতা ব্যানার্জির দল জন্মায়নি তার আগে থেকে আছে। মায়েদের কোল খালি হচ্ছে, আর তখন যারা উৎসবের ঢাক বাজাচ্ছেন তারা খুব সমীচীন কাজ করছেন বলে আমি মনে করি না। যার বাজাবার সে বাজায়। রাজনীতির নেতারা ঢাক বাজাতে নেমে গেছেন, এটা দুর্ভাগ্য। কোনো রকম কোনো চক্রান্তে কেউ পা দেবেন না, মনটাকে কখনো দুর্বল করবেন না, হতাশায় ভুগবেন না, যন্ত্রণা মানসিক পাবেন না। মানসিক দূষণ হচ্ছে বায়ু দূষণের থেকেও অনেক বড় দূষণ। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট। খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। পাশাপাশি দুটো লাইন টানুন, এবার না মুছে একটা লাইনকে ছোট করুন।
কি করবেন? খুব সিম্পল, আপনারা জানেন, অন্য লাইনটাকে আর একটু লম্বা করে দিতে হবে বা একটা লাইনকে একটু মুছে দিতে হবে। এটা তো নর্মাল থিওরি। এবার এই দুটো লাইনকে বাংলার রাজনীতিতে বাম আর রাম, মানে ওই বাম আর বিজেপি বলে ভাবুন, আর আপনার জায়গায় রাখুন তৃণমূল কংগ্রেসকে। দেখুন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা যবে থেকে শুরু হয়েছে, এই তৃণমূল নেতারা দেখবেন বিজেপিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, অথচ তারাই প্রধান বিরোধী দল। প্রথম দিকে ওই প্রতিবাদীদের পেছনে রাম বামের উস্কানি আছে বলে মুখ্যমন্ত্রী একবার মন্তব্য করেছিলেন, মনে পড়ছে। কিন্তু তারপর দেখুন, যত সময় গেছে ততই রামকে মুছে বামকেই এগিয়ে দিয়েছে তৃণমূল। যাবতীয় নেতা তাদের কথায় ঘুরে ফিরে এই বামেদের কথা এসছে। এমনকি বামেরা যে শূন্য, সেই শূন্য থেকে কোথায় যেতে পারে এটা নিয়েও তাদের মধ্যে একটা বিরাট টেনশন কাজ করেছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বাম আর অতিবামের চক্রান্ত আছে বলে যারা বারবার অভিযোগ করছেন, তারা এখন বলছেন যে উৎসবের মরশুমে গুটি কয়েক বাম ছাড়া নাকি আর কেউ প্রতিবাদের পথ মারাবেন না। বাংলা বিধানসভায় যারা শূন্য বলে সব সময় খোটা খান, সেই শূন্যকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? দেখুন, রাজনীতিতে না শূন্যেরও বড় গুরুত্ব আছে, এক্ষেত্রেও আছে। এমনি এমনি তো কিছু হয় না। তাহলে কি কারণ থাকতে পারে এই বিজেপিকে কমিয়ে বামেদের নম্বর বাড়ানোর পেছনে? এর পেছনেও কিন্তু রাজ্যের বিরোধী ভোটটাকে ভেঙে টুকরো টুকরো করার একটা চেষ্টা রয়েছে, থাকতেই পারে। 2026-এর বিধানসভা ভোটের আগে যদি রামের ভোট ভেঙে কিছু ভোটারকে আবার বামেদের দিকে ফেরানো যায়, তাহলে তো তৃণমূলের লাভই লাভ। 2024-এর এই লোকসভা ভোট অনুযায়ী বিজেপি তৃণমূলের ক্লোজ কম্পিটিটার। 42টা আসন মিলিয়ে তৃণমূলের ভোট ছিল প্রায় 46%, আর সেখানে বিজেপির ভোট ছিল 39% মতো। এবার বাম আর কংগ্রেস জোট পেয়েছিল 11% মতো ভোট, অনেক পেছনে। এখন যদি বামেদের ভোট সেখান থেকে একটু বাড়েও, তাহলে এইবার কী এসে যায়। কিন্তু বিজেপির ভোট ভেঙেই যদি সেটা বাড়ে, তাহলে তো তৃণমূলের সাথে বিজেপির গ্যাপটা আরও বাড়বে। এবারে এরকমই যে হবে, এই কনফিডেন্সটা তৃণমূল কোথা থেকে পাচ্ছে, কে দিচ্ছে, এই প্রশ্নটা উঠতেই পারে। দেখুন, রাজনীতির অঙ্ক ঠিক এমনিতে খুব জটিল, এবং সবথেকে বড় কথা, সেটা মুহূর্তে মুহূর্তে বদলে যায়। ওই 2006 সালে যখন 235 আসন নিয়ে বাম সরকার এসেছিল, তখনও তো কেউ ভাবেননি যে 2009 থেকে 11 পর্যন্ত একটা সরকারকে প্রায় খুঁজেই পাওয়া যাবে না। জাস্ট বসে বসে সেই সরকারটা ওয়েট করবে ওই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যে কবে কখন কেউ এসে তাদের সরিয়ে দেবে, যেটা 2011-তে ঘটেছে। ফলে এত সহজে, এত নিশ্চিত করে এরকম কথা হয়তো বলা যায় না। কিন্তু একটা কথা ভেবে দেখুন, এই পরিস্থিতি, এই মুহূর্ত, এই সময় কিন্তু এই ধরনের অঙ্ক আরও বেশি জটিল হয়ে যায়। এই যে ধরুন, যে ভিড় দেখে তৃণমূল উৎসবে প্লাস আর প্রতিবাদে মাইনাস ভাবছে, সেই ভিড়টা তো শুধু মানুষের ভিড় নয়, পুজোর ভিড়ও তৃণমূলের হিসেবে আছে, মানে পুজোর সংখ্যার ভিড়। কলকাতা পুলিশের হিসেব কি বলছে জানেন? 2023-এর তুলনায় এবছর কম করে 50টা বেশি পুজোর আবেদন জমা পড়েছে। গত বছর যেখানে ওই 2750টা মতো পুজো হয়েছিল, এবছর সেখানে 2800-র মতো পুজোর অ্যাপ্লিকেশন পড়েছে। কলকাতা পুলিশের এলাকায় হচ্ছে আর কি। কিন্তু অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, এটা তো ভাবতে হবে। কলকাতা পুলিশের সঙ্গে তৃণমূলের হিসেব তো এক্ষেত্রে মিলছে না। তৃণমূল দাবি করছে কলকাতায় এবার নাকি 219টা পুজো বেশি হচ্ছে। সে যাই হোক, আমরা ওগুলো নিয়ে অত তাত্ত্বিক ব্যাপারে যাচ্ছি না, আমরা নম্বরটাকে ধরছি। 85 হোক বা 219টা হোক, মোদ্দা কথা তো পুজো বেড়েছে, এটাই তো বলতে চাইছেন। কিন্তু এই পুজো বেড়েছে মানে সেটা প্রতিবাদকে সরিয়ে বেড়েছে, এটা কি করে ভাবলো? দেখুন, দুর্গাপুজো কিন্তু একটা বড়সড় জিনিস। এটা চট করে আজকে সকালে উঠে আপনি ভাবলেন আর কালকে পুজো চালু করে দিলেন, এরম হওয়ার তো কথা নয়। তিলোত্তমার ওই খুন এবং ধর্ষণের ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট। খেয়াল করে দেখুন, যারা নতুন পুজো করবেন তাদের যাবতীয় প্রস্তুতি তো তার মধ্যেই সারা হয়ে গিয়ে থাকার কথা। ফলে মানুষজন যদি তার মধ্যেই পুজোমুখী হয়ে গিয়ে থাকে, তাহলে পুজোগুলো হচ্ছে। তার সাথে তিলোত্তমার কি সম্পর্ক? এবার পুজো কমিটিগুলো যেগুলো রাজ্য সরকারের অনুদান পেয়েছে, তাদের সংখ্যা আর যারা নিল না তাদের সংখ্যাটা যদি একবার মাথায় রাখেন,
তাহলেও তো আপনারা একটা অন্য হিসেব পেয়ে যেতে পারেন। মানে ধরুন যদি কলকাতা পুলিশের হিসেব ধরেন 50টা নতুন পুজো হয়েছে, আর যদি সরকারি হিসেবেই ধরেন তাহলে এখন অবধি অনুদান না নেওয়া পুজো কমিটির সংখ্যা 52। বেশি সংখ্যক সেই অর্থে তো দেখা যাবে যে রাজ্যে তারা অনুদানটা নিলেন না। যদি এইভাবে অঙ্কটা কষাটা মুশকিল, কারণ একটা গোটা রাজ্যের হিসেব এখন পর্যন্ত, আর একটা শুধু কলকাতার হিসেব। কিন্তু দেখুন, সরকারের এই টাকাগুলো না নেওয়ার মধ্যেও তো একটা প্রতিবাদ আছে। তারা কিন্তু পুজো বন্ধ করেননি, এবার তাদের কি বলবেন? অথবা ধরুন ওই কাকুরগাছির ওখানের একটা পুজো, যাদের এবারে থিম তিলোত্তমা, দুর্গা প্রতিমার সামনে রাখা রয়েছে আরজি করে ইন্টার্ন পিজিটির প্রতীকী মূর্তি, আর প্যান্ডেল জুড়ে কালো কাপড় প্রতিবাদের রং হিসেবে। তাকে কি বলবেন? উৎসব না পুজো না প্রতিবাদ? আর শুধু তো কলকাতা নয়, কয়েকটা জেলার পুজো সরকারি অনুদান ফিরিয়েছে ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর। আজকেই হুগলির ভদ্রেশ্বরের বাবুবাজার বারোয়ারি অনুদান ফিরিয়ে দিয়েছে। তারপরে বলা যাবে না যে এই প্রত্যাখ্যানটা শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক, কিন্তু একই সঙ্গে এই উত্তরটাও তো পাওয়া যাবে না এদের আমরা কি বলবো, উৎসবমুখী না প্রতিবাদী? এই নারীদের ওপর অত্যাচার, খুন ও ধর্ষণ, যা মা আজকে যেটা দেখে মা লজ্জিত। সিংহ মায়ের বাহন, যিনি পশুরাজ, তার যে তেজ, আজকে এই তেজ অত্যাচার দেখে সেই পশুরাজ সিংহ মাথা নত করে রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ করার যে প্রচেষ্টা, তাতে সাধারণ মানুষ জানুক যে তার ভয়ঙ্কর রূপ এইটা। প্রত্যেক বছর আমরা সরকার থেকে যে অনুদানটা পাই সেটাই বছর আমরা গ্রহণ করছি, এবং এটা এক প্রকার আমাদের প্রতিবাদ। কারণ আমি নিজে একটা মেয়ে, বাট এটাই প্রার্থনা করব, মায়ের বিচার চাই। দেখুন, ধরুন প্রথম ক্ষেত্রটায় কোথাও গিয়ে আপনাদের মনে হবে যে না ঠিক আছে, এই প্রতিবাদটাকে অন্য জায়গায় রাখলাম, কোথাও যেন একটা রাজনীতি গন্ধ আছে। বাকি জায়গাগুলো এই অনুদান না নেওয়া, এই প্রত্যাখ্যান, এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? প্রতিবাদী মুখ নাকি উৎসবমুখী? আবার বলছি, কারণ এরা তো কেউ পুজোর থেকে সরে নেই, পুজো তো হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, এর বাইরে ভাবার তো একটাই জায়গা আছে, কোথাও গিয়ে উৎসব এবং প্রতিবাদ হাতে হাত ধরাধরি করে চলছে নাকি? যতই ছোট হোক, যতই যেভাবে হোক, যে যেরকমভাবে দেখে খুশি হন, অস্বীকার করতে পারবেন ব্যাপারটা। কোথাও গিয়ে প্রতিবাদ আর উৎসব হাতে হাত ধরাধরি করে চলছে। এই জন্যই বলছি, এরকম রাজনীতি মুখর পুজো না বাংলা খুব কম দেখেছে, জানেন তো। যে পুজো বৃদ্ধির পরিসংখ্যানকে তৃণমূল কংগ্রেস উৎসবের জয় বলে দেখাতে পারে, সেই পুজো বৃদ্ধিকেই তো আবার শুভেন্দু অধিকারী অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছেন। তিনি হিন্দুত্বের জয় হিসেবে দেখছেন। এবছর পূর্ব মেদিনীপুরে শুধু নন্দীগ্রাম ব্লকে 100-র কাছাকাছি পুজো হচ্ছে। গতবারের তুলনায় নন্দীগ্রামে নাকি 11টা পুজো বেশি হচ্ছে। শুভেন্দু অধিকারী তো তিনি আবার ওই নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দল নেতা, তার বিধানসভায় পুজো বেড়েছে, বাট সেই জন্য তিনি সেটাকে হিন্দুত্বের জয় বলছেন। তৃণমূল কি বলবে? এটাকেও তারা উৎসবের জয় বলে এরপর দেখতে পারবে তো। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে বলে উৎসব, দুর্গাপূজা পুজো। তৃণমূল কংগ্রেস দুর্গাপূজাকে পূজা বলে রেকগনাইজ করে না, বলে ইটস এ কালচারাল প্রোগ্রাম। তৃণমূলের উত্তর আমি দেবো না। তৃণমূলকে নিয়ে পুজো নিয়ে ভাবতে হবে। পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরতেন, আমার ঠেলায় গুঁতোতে এবারে বন্ধ করেছে। না, এবারে ওই বক্তৃতা করে বলেছে আমি পিতৃপক্ষে করি না, শ্রীভূমিতে। আচ্ছা, উৎসব আর প্রতিবাদের এরকম অঙ্ক কষতে হবে, এরকম রাজনীতির জালে জড়াতে হবে, এটা জানলে রামচন্দ্রেরও কি একটু করুণা হতো না? অথবা নিজের পক্ষে অস্বস্তি? দেখুন, অকাল বোধনের পরিকল্পনাটা সেটা তো তারই ছিল, সেটা ত্যাগ করে রামচন্দ্র কি অন্য কোনো উপায়ে দুর্গাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারতেন না? হতেই পারতো, জানেন তো। কারণ রামচন্দ্র অকাল বোধন করেছিলেন বা দুর্গার পুজো করেছিলেন, এরকম আখ্যান কিন্তু বাল্মীকি রামায়ণে কিছু লেখা নেই, কিন্তু কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড পর্বে এর উল্লেখ রয়েছে। কৃত্তিবাস লিখেছিলেন, লঙ্কা আক্রমণের আগে ব্রহ্মার পরামর্শে নাকি দুর্গার পূজা করেছিলেন রাম, আর সেই থেকেই অকাল বোধন। আশ্বিনের শুক্লপক্ষে এখন সেটা উৎসব। আচ্ছা, কৃত্তিবাস কি জানতেন যে যুদ্ধের
প্রেক্ষাপটে তিনি যে পুজোর কথা লিখছেন, সেই পুজো নিয়েই বাঙালি একদিন যুদ্ধ বাঁধাবে। ক্ষোভ, বিক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদ বনাম উৎসব, নাকি উৎসব আর প্রতিবাদ হাত ধরাধরি করে এই হাসিরে হাঁটছে? এটা একটা নতুন দিগন্ত খুলে দেবে এই উৎসবের সংজ্ঞায়। সত্যি বলছি, এটা বুঝতে আজও অনেক কথা বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, ধরে নিলাম যুদ্ধ নেই, কিন্তু তার মানে শান্তি রয়েছে তাও তো নয়। শান্তি একটা মানসিক অনুভূতি, এটাই তো ব্যাখ্যা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এবার নেহরুর বক্তব্যটা সম্পূর্ণ বিপরীত মেরুর থেকে একটু যদি দেখি, যুদ্ধ না থাকা মানেই যদি শান্তি না হয়, তাহলে মানুষ উৎসবে মাতল মানেই ক্ষোভ মুছে গেল, ক্ষত শুকিয়ে গেল, মানুষ ভুলে গেল, ডাক্তারদের আন্দোলন হেরে গেল। এটা তো ক্রিকেট খেলা নয় যে হার জিতের একটা নির্দিষ্ট মাপকাঠি থাকবে, জয় পরাজয়ের একটা অঙ্ক থাকবে, এত রানে জিতলো বা এত উইকেটে জিতলো এরকম বলা যাবে। ডাক্তাররা ভোটেও লড়ছেন না, আর লড়াইটায় তাদের যে দাবি, সেই দাবিগুলো কিন্তু কোনো একটা ওই অঙ্কের বিচারে দাঁড়িয়ে নেই। ফলে না তাদের ভোটের ফলাফলে মীমাংসা করা যাবে জিতলেন না হারলেন, নাকি তাদের ওই কোনো একটা দাবির, নির্দিষ্ট দাবির কিছু একটা অঙ্কের সংখ্যায় বুঝে যাওয়া যাবে যে না জিতেছে অথবা হেরে গেছে। ডাক্তারবাবুরা, ডাক্তার দিদিরা লড়ছেন তিলোত্তমার বিচারের দাবিতে, নিরাপত্তার দাবিতে। এই মুহূর্তে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এই গোটা রাজ্যে সাধারণ মানুষের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা, তার পরিকাঠামো ঠিক করার দাবিতে, যাতে কোনো মানুষ প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কোথাও গিয়ে চিকিৎসা পেতে এসে ফিরে না যায়, তাদের অন্য কোথাও রেফার না করে দেওয়া হয়, তার বিরুদ্ধে তারা লড়ছেন। থ্রেট কালচারের বিরুদ্ধে, যাতে কোথাও গিয়ে ডাক্তাররা ডাক্তারদের মতোই প্রশিক্ষিত হন, তার বদলে তাদের আধা শিক্ষা বা কুশিক্ষা জুড়ে না যায়। এবার এই সবগুলোর সঙ্গে মানুষের দুর্গাপুজোর কী সম্পর্ক? 1606 সালে নদিয়ায় জমিদার লক্ষ্মীকান্ত মজুমদার প্রথম দুর্গাপুজো করেছিলেন, জানেন তো? তখন ব্রিটিশই বাংলায় আসেনি। তাহলে 1606 সাল থেকে যে উপাচারটা ধীরে ধীরে উৎসবে পরিণত হয়েছে, বাঙালির শ্বাস প্রশ্বাসের অঙ্গ হয়ে গেছে, তা কোনো রাজনৈতিক স্নায়ুযুদ্ধের জয় পরাজয়ের সূচক হয় কি করে? তবে আন্দোলনে যাদের অস্বস্তি, তারা কিন্তু একথা ভাবতেই পারে যে পুজোর স্রোতে হয়তো ক্ষোভের আগুনটা নিভেই যাবে। আসলে বৈদিক ভারতে তো এই দেশলাই, লাইটার এ সমস্ত ছিল না। তখন কিন্তু একটা জিনিস ছিল, আগুনটা ছিল, এবং সেটার ভিন্ন ভিন্ন রূপে ছিল। ধরুন, সংসারের সিংহদুয়ারে একটা ধুনি সবসময় জ্বলত, প্রজন্মের পর প্রজন্ম সেই আগুনটাকে জ্বালিয়ে রাখার প্রচলন ছিল, জানেন তো? সে আগুনকে বলা হতো হুতাসন। যেদিন উপবাস বা অরন্ধন, সেদিনও কিন্তু হুতাসনে মানে আগুনে ইন্ধন দেওয়া হতো। এবার দুর্গোৎসবেও হুতাসন জ্বালিয়ে রাখার পরিকল্পনা করেছেন এই জুনিয়র ডাক্তাররা। আরজি করের অডিটোরিয়ামে আজ কনভেনশন হয়েছে, সেখানে সিনিয়র ডাক্তারদের অধিকাংশই তারা কিন্তু বলেছেন যে কর্মবিরতিটা তুলে নেওয়া হোক, আমরা এই কর্মবিরতিটা তুলে নেওয়ার পক্ষে। আরজি করের বিভিন্ন বিভাগ, ধরুন সার্জারি, কার্ডিওলজি, স্ত্রীরোগ বিভাগ, শিশু রোগ বিশেষজ্ঞরা বা ইএনটি বিভাগ, অধিকাংশ সিনিয়র ডাক্তার চান আন্দোলনটা চলুক, থামানো চলবে না, কিন্তু কর্মবিরতি করে না, ওটা উঠে যাক। কিন্তু কাজটা তো কঠিন, তাই না? মানে নিজেদের হাত না পুড়িয়ে, মানুষের মন না পুড়িয়ে হুতাসন জ্বালিয়ে রাখতে হবে। জুনিয়র ডাক্তাররা এইটা করতে গিয়ে পথ খুঁজছেন, জানেন তো? আমরা বুঝতে পারছি কোথাও গিয়ে তারা একটা এমন রাস্তা চান যেখানে সবটাই সম্ভব হবে। দুটো সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথম সম্ভাবনা রিলে অনশন শুরু করা, আর দ্বিতীয় সম্ভাবনা স্বাস্থ্য ভবনের সামনে যেরকম হয়েছে সেই ধাঁচে অবস্থান বিক্ষোভ শুরু করা। মানে ধরুন, স্বাস্থ্য ভবনের ধাঁচে শহরের প্রাণ কেন্দ্রে কোনো একটা প্রতিবাদ মঞ্চ গড়ে উঠতে পারে। সেটা যদি হয় তাহলে কিন্তু, মানে যদি এই পুজোর মধ্যে হয়,
তাহলে কিন্তু পুজোর প্যান্ডেলের পাশাপাশি সেটা দ্রষ্টব্য হয়ে যেতে পারে দর্শকদের কাছে, ভিড় করে সবাই আসতে পারে। ঠিক যেরকম করে একটা সময় দেখতাম বিকেল হলে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন ওই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চটাকে দেখতে। কিন্তু মঞ্চ করে প্রতিবাদ জানালেই আন্দোলন সফল হবে, এই প্রশ্নটাও আছে। সে কবে থেকে তো আমরা দেখেছি ধর্ণাতলায় যোগ্য চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, কিচ্ছু হয়নি। বিরোধী দলগুলোও তো ধর্ণা কর্মসূচি দেয়, কিন্তু সিঙ্গুরে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা ছাড়া আজ পর্যন্ত কোনো ধর্ণা কর্মসূচিকে সফল হতে দেখেছেন? এখানে জুনিয়র ডাক্তারদের একটা অ্যাডভান্টেজ অবশ্য রয়েছে, এটা মানতে হবে। তাদের ভোটে লড়ার কোনো দায় নেই, ভোটের রেজাল্টে তাদের কিচ্ছু এসে যায় না, বরং তাদের কর্মবিরতিতে বিপুল ভোটে জিতে আসা সরকার চাপে পড়ে যায়, অস্বস্তিতে পড়ে যায়। এই আন্দোলনটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল, এই ডাক্তারদের মধ্যে একটা মতপার্থক্য তৈরির চেষ্টা সবসময় চালিয়েই যাবে। তাই হুতাশনটা জ্বালিয়ে রাখার চেষ্টা, সেটা করাটা খুব তাদের জন্য বেশ কঠিন কাজ, আগলে রাখতে হবে আগুনটাকে। কিন্তু একটা সুবিধা আছে, মনে হচ্ছে এই হুতাশনে সিবিআই হাওয়া দিচ্ছে, জানেন তো। আজ আরজি করের দুর্নীতির তদন্তে আরও একজন গ্রেফতার হয়েছেন, তার নাম আশিস পাণ্ডে। মনে পড়ছে আপনাদের? আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, আরও একটা পরিচয় আছে। আশিস আরজি করের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি। এমন একজনের গ্রেফতারির খবরে জুনিয়র ডাক্তারদের ওই প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতে সুবিধা হবে কি? আরেকটু ইন্ধন কি তারা পেলেন? আমাদের যারা জোর আছে, আমাদের এদিক এই কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ, সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার সেটা বুঝুক, নাকি উল্টো পক্ষ এই তারা থাকবে। ফিল্ডওয়ার্কে ছাড়াও অন্য কোনো পদক্ষেপ হতে পারে, সেটা অবস্থান হতে পারে, অনশন হতে পারে, কিংবা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার উভয়েরই ফিল্ডওয়ার্ক হতে পারে। তো সেগুলোর জন্য যা আপনারা সিদ্ধান্ত নেবেন সেটা আমরা সুবিচারের লক্ষ্যকে মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং মানুষ যাতে আমাদের সঙ্গে থাকে সেটাকে দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। আগুন জ্বালিয়ে রাখা আর আগুন লাগিয়ে দেওয়া, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, জানেন তো। এই জুনিয়র ডাক্তার আন্দোলনের আগুনটা জ্বালিয়ে রাখতে চাইছেন, আর ভরতপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি যে হুমকি দিয়েছিলেন সেটা ওই আগুন লাগিয়ে দেওয়ারই শামিল। 10,000 লোক নিয়ে গিয়ে ওই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঘেরাও করার হুমকি দিয়েছিলেন তিনি। 2 দিন গেল না, হুমায়ুনের নির্বাচনী কেন্দ্র ভরতপুর, সেখানে হুমায়ুনের বিরুদ্ধেই প্রতিবাদ মিছিল বেরোলো, বিরুদ্ধ মিছিল বেরোলো, এবং হুমায়ুনকে গদ্দার কারা বললেন জানেন? তারাও তৃণমূল কর্মী। তাদের অভিযোগ কি? চাকরি দেওয়ার নাম করে নাকি কোটি টাকা তুলেছেন হুমায়ুন, লোহাদহ ঘাটের টেন্ডার জালিয়াতি করেছেন বলে অভিযোগ রয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুমায়ুনের নিরাপত্তা তুলে নেওয়ার আবেদনও জানানো হয়েছে। এরা এরকমই জানিয়েছেন ওই এলাকার যারা তৃণমূলের যারা মিছিল টিছিল করছিলেন তারা আর কি, এই পরিকল্পনাটা অঞ্চল সভাপতিদের। তাহলে ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা কি মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তারদেরও একটা বার্তা দিলেন, অথবা তাদের দিয়ে কেউ কি বার্তা দেওয়ালেন? হুমায়ুন যতই এ সমস্ত কথা বলুন, তিনি দলের কেউ নন, তিনি গদ্দার। তার কুকথায় যেন ডাক্তাররা কিছু মনে না করেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও যেন কর্মবিরতিটা না চালু হয়ে যায়। এই ভয়টাও কি কাজ করছে ভরতপুরে ওই তৃণমূল কর্মীদের মধ্যে? হয়তো ভাবছেন সাধারণ মানুষকে নিয়ে তো তাদের চলতে হয়, আলটিমেটলি যদি সমস্যা হয় কোথাও গিয়ে যদি সাধারণ মানুষ ভাবেন যে এই ডাক্তারদের সমস্যাগুলো সেগুলো তারা মিটিয়ে দিলেই পারেন, তাহলে তার এরকম কর্মবিরতি হয় না, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হয় না। ভোগান্তির দায়ের কেন্দ্রবিন্দুটা যদি একবার কোনোভাবে
ডাক্তারদের থেকে সরে গিয়ে সরকারের দিকে চলে যায় বা শাসক দলের দিকে চলে যায়, সেই ভয়টাই কি কাজ করেছে ওই ভরতপুরের তৃণমূল কর্মীদের মধ্যে? 10 কোটি রাজ্যের মাত্র 10,000 লোকের কাজ না করার ভয় শাসক দল পাচ্ছে। কর্মীরা নিজের দলের বিধায়ককেই গদ্দার বলছেন। এমন নজির কিন্তু রাজনীতিতে খুব বেশি নেই, জানেন তো। দুদিন আগে ওই ভরতপুরেই বিধায়কের মুখে যে আস্ফালনটা শোনা গেছিল, সেই চড়া সুরটাও কিন্তু এখন আপনারা খুঁজে পাবেন না। সব সময়ের বিষয়। এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এনেছে। ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই, আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে। এমএলএ সাহেবের দলটাকে ভরতপুরে শেষ করার যে চেষ্টা, তার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছেন এবং পথে নেমেছেন। এর পিছনে যদি জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানদের মদত না থাকে তাহলে তার এত বড় হিম্মত হয় না যে তৃণমূলের একটা ব্লক সভাপতি তৃণমূলের বিধায়কের ছবিতে জুতো মারছে, ঝাঁটা মারছে। হ্যাঁ, এর প্রতিকার কিভাবে করতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। শুধু নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। হুমায়ুনের অনুগামীরাও কিন্তু আজ ভরতপুরে পাল্টা মিছিল করেছেন। তবে ডাক্তারদের যেরকম ঘেরাও করার হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, তার দলের লোকেরা কিন্তু বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের সেরকম ঘেরাওয়ের কোনো হুমকি দেননি। আসলে এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন, তো আপাতত প্রতীকী একটা হুমকি দিয়ে রাখলেন, পুজোর পর নাকি দল ব্যবস্থা না নিলে নিজেই বুঝে নেবেন। এবার ভরতপুরের বিধায়ক বুঝতে বুঝতে আর কত দূর যাবেন, সিরিয়াস বলছি, এটা আমাদের বোঝার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর তার এই বোঝাবুঝিতে দলের নেতারা কি বুঝছেন সেটাও কয়েকদিন পর বোঝা যাবে। কিন্তু আমাদের কি মনে হয় জানেন, দলই হুমায়ুনকে বুঝতে পারছে না, তাই ভরতপুরের বিধায়কের জাস্ট কদর নেই। অথচ দেখুন, তিনি ভরতপুরে বসে যা বললেন, বাঁকুড়ায় থেকে তা একলব্যের মতো শিখে নিলেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। তিনি হাসপাতাল ঘেরাও করে ডাক্তারদের ঘরবন্দি করার হুমকি দিয়েছেন। ওন্দায় সুপার স্পেশালিটি হাসপাতালের বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থায় অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বচ্ছ নিয়োগের দাবিতে ওন্দা চৌরাস্তা অবরোধ করেন অমরনাথ শাখা। আর 2-3 দিনের মধ্যে স্বচ্ছ নিয়োগ না হলে হাসপাতাল ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে বসে আছে। ঠিক যেরকম হুঁশিয়ারি ওই হুমায়ুন কবির দিয়েছিলেন, একদম সেম। ওই কে কোথা থেকে কার থেকে শিখে নেন কেউ জানেন না। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভেবে রাখছেন। হসপিটাল আমরা ঘেরাও করব এবং প্রত্যেকটা ডাক্তারকে ঘাড়ে ধরে একটা ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখবো। এই ডাক্তার এই নিয়োগকে কেন্দ্র করে যেভাবে জালিয়াতিগিরি করলেন এবং যেভাবে এটা সাক্ষী রইলেন, তারই বিরুদ্ধে আমাদের এই বক্তব্য। সাহেবকে বলবো, চিকিৎসার জন্য আপনাকে ওই সুপার স্পেশালিটি হসপিটালে একদিন হয়তো যেতে হতে পারে। আর সেদিন এই আজকের যে চিকিৎসকদের উপর আপনি বলছেন তালা বন্ধ করে দেবো ঘাট ধাক্কা করে, সেদিন চিকিৎসাটা কিন্তু তাদের হাত থেকে আপনাকে নিতে হবে। ভাষা সংযত করুন। উনি বিধায়ক হিসাবে ওনার বক্তব্য রেখেছেন, যদি হাসপাতালের কোনো ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হয় তাহলে সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ হিসাবে আমি জেলার সিএমওইচ, এখানকার যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানের যিনি ওসি, এদেরকে আমি জানাবো যে আমার হাসপাতালে এই ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হচ্ছে। ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যেরকম নির্দেশ দেবেন সেই অনুসারে কাজ হবে। তাহলে দেখুন, অমরনাথ শাখার বক্তব্যকে সামনে রেখে পাল্টা থ্রেট কালচারের অভিযোগ তোলার সুযোগ তৃণমূলের সামনে রয়েছে। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার কতটা করা যাবে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। কারণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে যে স্বজন পোষণের অভিযোগ উঠছে, তার বিরুদ্ধে তৃণমূল আর বিজেপি দুপক্ষই কিন্তু রাস্তায় নেমেছে। তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী হাসপাতালের গেটে বিক্ষোভ দেখিয়েছে, আর অমরনাথ শাখা তিনি কী করেছেন সে তো দেখতেই পেলেন, শুনতেও পেলেন। আসলে ওন্দায় তৃণমূলের পেছনে বিজেপি না বিজেপির পেছনে তৃণমূল রয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। আর আন্দোলনকারী ডাক্তারদের পেছনে কে রয়েছে এটাও তো বোঝা যাচ্ছে না। কারণ এক এক দল এক এক রকমভাবে দেখে দিচ্ছে, এক এক রকমভাবে সিদ্ধান্ত নিচ্ছে, কে কখন দূরত্ব বাড়াচ্ছে, কে কখন কাছে চলে আসছে, এটারও তো কোনো তালকুল পাওয়া যাচ্ছে না। দেখুন, সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছেন এই আন্দোলনের পেছনে থাকা হবে। রাজ্য কমিটির বৈঠকে নাকি সেই নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
আর 1 অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ওই সিনিয়র ডাক্তাররা যে মিছিল করেছিলেন, তাতেও তো আমরা দেখেছি রাজনৈতিক নেতারা পেছনে হাঁটছেন। শুধু সিপিএম নয়, তাতে কংগ্রেস ছিল, এমনকি আইএসএফও ছিল। এবার বিরোধী রাজনৈতিক নেতারা পা মেলালেন অবশ্য কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই নাগরিক সমাজের অংশ হিসেবে। এটা তারা করতেই পারেন, তারা তো সত্যি সত্যি নাগরিক সমাজেরই অঙ্গ। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এত সহজে তার গায়ের রাজনৈতিক পরিচয়টাকে কোনো একটা পরিমণ্ডলের বাইরে রেখে আসতে পারেন নাকি? সম্ভব সেটা? তাহলে তারা যদি যে হিসেবেই আসুন না কেন, গোটা বিষয়টাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে কিন্তু দেখতেই হবে। বিচার পেলে তো রাস্তায় আসতে হতো না, বিচার পেলে তো ছাত্রছাত্রীদের সুপ্রিম কোর্টে যেতে হতো না। পথ ছাড়তে নেই। প্রাসাদ যখন অপরাধকে বাড়ায়, অপরাধীদের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং অপরাধের সমস্ত সাক্ষী সাবুত লোপাট করে, তারপরে আদালতে গিয়ে এটাকে আরও জটিল করে তোলে, টাকা পয়সা খরচা করে, তখন পথই একমাত্র সম্বল। পথে নামতে হয়, পথে হাঁটতে হয়, জোরসে চিৎকার করে বলতে হয়। এটা কোনো রাজনৈতিক ঝান্ডা নয়। আমরা আপাতমস্তক রাজনৈতিক মানুষ ব্যক্তি হওয়ার পরেও আমরা রাস্তায় নেমেছি এই জন্যই যে আমার দিদির বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমা দ্রুত বিচার পাক, সেই জন্য আজকে রাস্তায় নামা হয়েছে। এই নাগরিক সমাজের মিছিলে বিজেপির কাউকে দেখলেন? বিজেপি নেতাদের জুনিয়র সিনিয়র ডাক্তার কেউই তো ঘেঁষতে দিচ্ছেন না। লালবাজারের কাছে ওই অবরোধে গিয়ে বাধা পেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি সাংসদ। স্বাস্থ্য ভবনের কাছে গো ব্যাক স্লোগান শুনেছিলেন অগ্নিমিত্রা পাল। কিন্তু বাম কংগ্রেস বা আইএসএফ নেতারা সেই বাধাটা অ্যাটলিস্ট সিনিয়র ডাক্তারদের মিছিলে পেলেন না, জানেন তো? তাহলে প্রশ্ন উঠতেই পারে, এই মিছিল কি অরাজনৈতিকভাবে অতৃণমূল বিজেপি আন্দোলনের স্রোত বইয়ে দিচ্ছে? মানে বাংলায় থার্ড ফ্রন্টের ইঙ্গিত। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে থার্ড ফ্রন্টের কথাটা বারবার বলেন। থার্ড ফ্রন্ট ওই থিওরিটার প্রবক্তাই মোটামুটি তিনি। বিভিন্ন রকম ফর্মুলা তার আছে। কোথাও তিনি কংগ্রেসকে বাদ রেখে কখনো একটা তৃতীয় বিকল্পের কথা ভেবেছেন, কখনো কংগ্রেসকে নিয়ে ভেবেছেন, বিভিন্ন রকম, যখন যেরকম তখন সেরকম। এবার এখানে তার রাজ্যে তাকে এবং বিজেপিকে বাদ দিয়ে তার মানে থার্ড ফ্রন্টের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাহলে তার রাজনৈতিক রূপ কী হবে? আসলে রূপ অবশ্য একটা তৈরি হয়েই আছে, সংযুক্ত মোর্চা। 6টা বিধানসভা নির্বাচনে এই মোর্চাকে বাজিয়েও নেওয়া যায়। রাহুল গান্ধী যদিও এখনও ওই তিলোত্তমার বিচারের দাবিতে সেভাবে সরব নন। অভিযোগ যতবারই প্রশ্ন করা হচ্ছে তিনি বলেছেন যে তিনি ফোকাস গড়াতে চান না। ফোকাসটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। দেখুন, রাহুল যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে না চান তাহলে বাংলায় বাম কংগ্রেস জোট হবে না। কিন্তু ওদিকে দেখুন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন দল স্থানীয় নেতৃত্বের রিপোর্ট অনুযায়ী হাঁটতে পারে। আর ওদিকে নওশাদ সিদ্দিকী তো TV9 বাংলাকে পরিষ্কার বলে দিয়েছেন বামেদের সাথে জোট আলোচনার পথ তৈরি হচ্ছে। এবার যখন বৃহত্তর ক্ষেত্র দেখবেন, মানে বিশেষ করে বাম আর কংগ্রেসকে ধরলে এরা সবাই তো ওই ইন্ডি জোটের সদস্য, তাই না? তাতে টিএমসিও রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। সুতরাং বৃহত্তর জোটের সঙ্গীর কাছ থেকে কোনো ফর্মুলা ধার নেওয়া যেতেই পারে, এটা অন্তত বুঝতে পারছি। সামনে 2026-কে সামনে রেখে আমরা চাইছি বৃহত্তর স্বার্থে আরো বড় করে যদি কেউ এগিয়ে আসতে চায়, আত্মসম্মান বজায় রেখে বোথ সাইডে যদি এগিয়ে আসে, তাহলে আমরা চাইব সংযুক্ত মোর্চাকে বিশাল আকার ধারণ করে আসুক। আরো অনেক দল আছে যারা বিজেপি তৃণমূলের বাইরে, আরো যারা অনেক রাজনৈতিক দল আছে যারা বিজেপি এবং তৃণমূলের চরম বিরোধী, তাদেরকেও যদি আনা যায়। কোনো বার্তা কি এসেছে? দেখুন, একটা তো আলোচনা তো বিভিন্নভাবে বিভিন্ন স্তর থেকে আসা যাতায়াত করছে। দেখুন, 2021-এর পর 2024 পরপর দুটো নির্বাচনে রাজ্যের সব আসন নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে বিজেপি আর তৃণমূল। কংগ্রেস হাইকমান্ড মমতা বিরোধী অধীর চৌধুরীকে সরিয়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সঙ্গে আগামী ভোটে তৃণমূলের জোট হবে কিনা তাই নিয়ে জল্পনা ছড়িয়েছে। এরকম একটা পরিস্থিতি, সেখানে অতৃণমূল বিজেপি চিকিৎসক আন্দোলন নিঃসন্দেহে কিন্তু ওই তৃতীয় ফ্রন্টের পালে তাজা বাতাস, তারুণ্যের তেজ একটা যে আছে, এটা তো কেউ অস্বীকার করতে পারছে না। বিশেষ করে এই যে আন্দোলনটা, সেটাও তো জুনিয়র ডাক্তারদের সামনে রেখে আন্দোলন।
তাদের করা আন্দোলন, পেছনে সবাই রয়েছে। ফলে তারুণ্যের দাবিটা অস্বীকার করা যায় না, সেটা তো সিপিআইএমও অস্বীকার করতে পারছে না। তরুণ দেশে বৃদ্ধদের পার্টি, এতদিন তো আড়ালে বামেদের ব্যঙ্গ করে সেটাই বলা হতো, বিশেষ করে জবের থেকে তারা ক্ষমতা হারিয়েছে বা ক্রমশ ক্ষয়িষ্ণু হতে হতে ওই সংখ্যার বিচারে বিধানসভায় শূন্য হয়ে গেছে। এবার সেই বদনাম ঘোচাতে কিন্তু সিপিআইএম সচেষ্ট হয়েছে, আমরা দেখেছি। মানে ওই বাকি জায়গাগুলো বা ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা দেখবেন কি না কোনো দিন আদৌ, বা কবে দেখবেন, এই সমস্ত বিষয়গুলো তো পরের গল্প, কিন্তু চেষ্টাটা খুব পরিষ্কার। এবার এই লোকসভা ভোটের সময় দেখেছিলাম তরুণ প্রার্থীদের দাঁড় করানো হয়েছিল, আর এবার দলের বিভিন্ন স্তরের সম্মেলন শুরুর আগেই পরিষ্কার নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে তারা। পার্টির চিঠিতে বলা হয়েছে যে বিভিন্ন স্তরের কমিটির গড় বয়স সম্মেলনের সময় যা দাঁড়াবে তার থেকে অন্তত 4 বছর আগামী কমিটির সদস্য বাছাইয়ের সময় হ্রাস করতে হবে। মানে ধরো যাক চলতি বছর বা আগামী বছরের শুরুতে কোনো কমিটির সম্মেলন যখন হবে, সেই সময় যদি সংশ্লিষ্ট কমিটির গড় বয়স 56 বছর হয়, তাহলে নতুন কমিটি তৈরির সময় সেটা অন্তত 52 বছরে নামিয়ে আনতে হবে। কমিটির সদস্যদের অন্তত 30% অনূর্ধ্ব 50 আর অন্তত 20% অনূর্ধ্ব 40 বছর হতে হবে। বয়সটাকে আমরা কমাতে চাই। ইন্ডিয়া ইজ দি ইয়াংগেস্ট কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড, কম বয়স, এবং সেই কম বয়সের চিন্তা চেতনা ভাবনা তার প্রতিফলন কাজের মধ্য দিয়ে আমাদের হয়, কিন্তু আরেকটু ভালো করে হোক। এটা সব মিলিয়ে আজকের সময়ের কারণে আরও বেশি দায়বদ্ধতার মনোভাব থেকেই এই সিদ্ধান্ত। সমস্ত রকম জোর দিয়ে 2008 সাল থেকে ক্রমাগত ভুল সংশোধনের কথা বলতে বলতে শূন্যে এসে দাঁড়িয়েছেন, এখন মহাশূন্যের পথে যাত্রা করে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বামেদের নম্বর দিয়েছে তৃণমূল, এবার সেটাই আবার বাঁশদ্রোণীতে কি সেটাকে ব্যালেন্স করে দিলেন তৃণমূল নেতারা। বাঁশদ্রোণীতে ওই ক্লাস 9-এর ছাত্র সৌম্যশীলকে পেল অর্ডার পিছিয়ে দিয়েছিল, আর তারপর পুলিশকে ঘিরে ধরে যে বিক্ষোভ শুরু করেছিলেন ওই স্থানীয় মানুষজন, সেই বিক্ষোভে সব থেকে বেশি হেনস্থা হয়েছিলেন যিনি, সেই পাটুলি থানার ওসির বিরুদ্ধে তো পুলিশ হয়েও রাজনীতির অভিযোগ যারা করেছিলেন সেই বামেরা এখন মনে হচ্ছে বাঁশদ্রোণীতে একটু ব্যাক সিটে, বরং ছাত্র মৃত্যুর প্রতিবাদে যাদের গতকাল সকাল থেকে কোনো অস্তিত্ব ছিল না, সেই বিজেপির অস্তিত্বই তো ক্রমশ প্রকট হয়ে উঠছে। গতকাল বিকেলে স্থানীয় বিজেপি নেতা রুবি মণ্ডলকে ছাড়াতে বাঁশদ্রোণী থানায় গেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সাংসদ। এবার সন্ধে থেকে কালকে রাত পেরিয়ে আজকের সকাল বাঁশদ্রোণী থানাতেই বসেছিলেন তিনি, আর আজ সকালে তাকে গ্রেফতার করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে আসে কলকাতা পুলিশ। শেষ পর্যন্ত অবশ্য আলিপুর কোর্ট থেকে রূপা গাঙ্গুলি জামিন পান, কিন্তু এটা প্রশ্ন করতেই হচ্ছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন একটা সময় হাইজ্যাক হয়ে যাচ্ছে বলে অনেকে সন্দেহ করেছেন। অরাজনৈতিক জায়গা থেকে আন্দোলনটা রাজনৈতিক হয়ে যাচ্ছে বলে সবার মনে হয়েছে, সবাই এ নিয়ে মুখ খুলেছে, এবং স্পেসিফিক্যালি তৃণমূল এক্ষেত্রে বাম আর অতিবামকে দায়ী করেছে। বাঁশদ্রোণীতেও কি প্রতিবাদটা হাইজ্যাক হয়ে গেল? মানে উত্তরটা সম্ভবত লুকিয়ে রয়েছে ওই তিলোত্তমার জন্য বিচারের দাবি আর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে এই বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুর প্রতিবাদের পার্থক্যের মধ্যে। তিলোত্তমার জন্য প্রতিবাদ, ডাক্তারদের আন্দোলন, এর প্রভাব তো সারা রাজ্য জুড়ে ছিল। রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষকে বিজেপি, ফলে ওখানে বামেদের নম্বর বাড়ানো হয়েছিল হয়তো যাতে বিজেপির ভোট কাটে। কিন্তু বাঁশদ্রোণী যেখানে কাল সৌম্য মারা গেছে, সেই 113 নম্বর ওয়ার্ডে পুরসভার ভোটের ফলের নিরিখে তৃণমূলের সঙ্গে লড়াইটা আবার সিপিআইএমের। তাই কি সেখানে সিপিআইএমকে না গিয়ে প্রতিবাদের সত্যটা বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছে? আমাদের বহু সমর্থক তার সঙ্গে ছিলেন, স্থানীয় এলাকার যারা মানুষ তারা সবাই ছিলেন, কিন্তু এটা আমরা আছি, আমাদের ঝান্ডা লাগবে, আমাদের পতাকা লাগবে, আমাদের দল লাগবে না। মানুষের আন্দোলনের একটা নিজস্ব স্পেস, তাকে রক্ষা করার চেষ্টা করা উচিত। আমরা সেইভাবেই দেখেছি। কোনো দল তারপর সকাল থেকে থাক না থাক সন্ধ্যের পরে গিয়ে হাজির হয়েছে, সেটা তাদের রাজনীতির মনোভাব হতে পারে, কিন্তু আমাদের রাজনৈতিকভাবে মনোভাবটা হচ্ছে এই, রাজনৈতিক বহু আন্দোলন আছে যেখানে আমাদের
পলিটিক্যালি মুভ করতে হয়। আমার অনেক আন্দোলন আছে যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন, যেন তাদের সেই মনোভাবটাকে আহত করা না হয়, আমরা সেই ব্যাপারে সতর্ক এবং সচেতন। দেখুন, বছর 15 ছেলেটা মারা যাওয়ার পর তার পাড়ার রাস্তা সারাতে শুরু করেছে কলকাতা পুরসভা। খানা খন্দ বোঝাতে আজ ইট টিট পাতা হয়েছে, কদিন পরে হয়তো ঢালাই হয়ে যাবে অথবা পিচ টিচ পড়বে। ওই ওয়ার্ডের কাউন্সিলর আজ সৌম্যর বাড়িতেও গেছিলেন, কিন্তু যেখানে সৌম্য মারা গেছে সেই 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি করছেন? 113 ওয়ার্ডে যেখানে কাল দুর্ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদার বা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস কেউই সৌম্যর বাড়িতে এখনও যাননি। অথচ যে রাস্তায় সৌম্যকে কাল পেলোডার পিষে দিল, বাঁশদ্রোণীর সেই রাস্তাগুলো 7 বছর ধরে সারানো হচ্ছে তো হচ্ছেই বলে পুরসভাই স্বীকার করে নিয়েছে। কাউন্সিলর নিজে TV9 বাংলাকে বলেছেন একটা বড় কাজ চলছে, তাই সময় লাগবে। এই সময়টাই কি নিচ্ছেন তৃণমূল নেতারা? দেখুন, ক্লাসে যে ছেলেটা পরীক্ষায় স্ট্যান্ড করত, মানে মেধাবী ছাত্র, আর মেধাবী হোক চাই না হোক, যে কোনো বাড়ির একটা ছেলের মৃত্যু সেটা তো মারাত্মক। এটা তার পরিবার, তার প্রতিবেশীদের ভুলতে সময় লাগবে। সেজন্য কি সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার অপেক্ষা করা হচ্ছে? কিন্তু উৎসবের আলো কি সৌম্যর পরিবারের দুঃখ কষ্ট, ওই বাঁশদ্রোণীর রাস্তার গর্তগুলো, এগুলো সব কিছুকে আড়াল করতে পারবে? এই রাস্তাগুলো দিয়েই তো উৎসবের পথে হেঁটে যেতে হবে সেখানকার মানুষজনকে। তারা যতবার হাঁটবেন, কিন্তু যতবার রাস্তার পাশে ওই পড়ে থাকা নিকাশি পাইপ বা একটু দূরে দূরে দাঁড়িয়ে থাকা পেলোডারগুলোকে দেখবেন, ততবার কি তাদের মনে ওই সৌম্যশীল নামে বছর 15 একটা ছেলে এসে বলে যাবে না, আই ওয়ান্ট জাস্টিস? যে গেছে তো গেছে, এর পিছনে দাঁড়া সরকারের জিনিস থেকে গেছে, এই জিনিসটা সরকারের জিনিস থেকে সন্তান হারা হয়ে গেছে। কোনো কেউ আসে নাই, আমাদের পিছনে কেউ আসে নাই, শুধুই আপনারাই আসছে। কেউ নেই, কাউন্সিলর কোনো লোকেরই দেখা নেই, কিচ্ছু না, কেউ আসেনি, কেউ না। তো কে আসবে? সবাই ওই যে তাদের সুবিধার্থে আসবে, আবার কেউ আসবে? 4-5 বছর চলছে, মানুষজন বাচ্চারা স্কুল যেতে পারে না। আমার ঘরেও বউ বাচ্চা আছে, এখান থেকে যাওয়া আসা করতে পারে না। রাত্রিবেলা এখানে গাড়ি এখানে পাল্টি হয়ে যায়, এখানে কতবার দুর্ঘটনা ঘটে গেছে। আমরা অটো করে নিয়ে যাই, আমি অটো চালাই, গড়িয়া টালিগঞ্জ অটো চালাই, আমি নিজে পেশেন্ট নিয়ে যাই। রাত্রি 1টা-1:30টার সময় আমি নিয়ে যাই। এসব মা বোনদের পরিষেবা আমিও দিয়েছি রাত্রিবেলা। লকডাউনও দিয়েছি, অ্যাম্বুলেন্স ঢুকে না। কেন এত বছর সময় লেগেছে? কেন কাজ সময় মতো হয়নি? কেন কলকাতা কর্পোরেশন দেখভাল করেনি? কেন কালকে ঘটনার পর কাউন্সিলর যায়নি? কেন কালকে ঘটনার পর মেয়র যায়নি, মন্ত্রী যায়নি, কেউ যায়নি কেন? মায়ের কোল খালি হচ্ছে আর ওরা উৎসবের আনন্দে আবহে নিচে বেড়াচ্ছেন। খুব দুর্ভাগ্য। টিএমসি সেখানকার কাউন্সিলর একবারও আসেনি, টিএমসি সেখানকার বিধায়ক অরূপ বিশ্বাস একবারও যাননি। মনুষ্যত্ব বলে কি সব জিনিস আমরা হারিয়ে ফেলেছি? কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।